Section 58 of Indian Evidence Act. Facts admitted need not be proved. আমরা এর আগে অ্যাডমিশন সম্বন্ধে দেখে এসেছি, জেনে এসেছি। সেকশন 58-এ বলছে ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড। নো ফ্যাক্ট need be proved in any proceeding which the parties thereto or their agents agree to admit at the hearing, or which before the hearing they agree to admit by any writing under their hands or by any rule of pleading in force at the time they are deemed to have admitted by their pleadings, provided that the court may in its discretion require the facts admitted to be proved otherwise than such admissions. তাহলে এখানে প্রোভাইডেডটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে কোর্টের কিন্তু একটা ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে, যেখানে কোর্ট রিকোয়ার দি ফ্যাক্টস অ্যাডমিটেড টু বি প্রুভড। কোর্ট আবার সেটাকে প্রমাণ চাইতে পারে আদারওয়াইজ দেন সাচ অ্যান অ্যাডমিশন, ওই অ্যাডমিশন ছাড়া। কোনো ফ্যাক্ট যদি আগে কোনোভাবে অ্যাডমিটেড হয়ে থাকে তাহলে সেই ফ্যাক্টটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, সেটা ইন রাইটিং যেভাবে কোনো প্লিডিংয়ে বা কোথাও যদি অ্যাডমিশন হয়ে থাকে। এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে 58-এ কোর্টকে একটা পাওয়ার দিল, ডিসক্রিশনারি পাওয়ার, যেখানে কোর্ট মে রিকোয়ার দি ফ্যাক্টস অ্যাডমিটেড টু বি প্রুভড আদারওয়াইজ দেন সাচ অ্যাডমিশন। মানে এখানে পরিষ্কার কথা, যেভাবে অ্যাডমিশনটা হয়েছে, যে অ্যাডমিশন, যে স্টেটমেন্টের অ্যাডমিশনটা, যে প্লিডিংয়ের অ্যাডমিশন আমি কনসিডার করতে বলছি কোর্টের কাছে, কোর্ট সেই অ্যাডমিশনটাকে প্রুফ চাইতে পারে, সেটা কোর্টের নিজস্ব ডিসক্রিশনারি পাওয়ার আছে। যদি কোর্ট প্রুফ না চায় তাহলে সেই ফ্যাক্ট প্রমাণ করার প্রয়োজন নেই, বিকজ ইট ইজ অলরেডি অ্যাডমিটেড। সেকশন 59 আপনারা স্ক্রিনে আছে, এটা দেখতে পাবেন। প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স দিয়ে একটা ফ্যাক্টকে কিভাবে আমি প্রুফ করব? ভেরি সিম্পল, অল ফ্যাক্টস except the content of documents or electronic records may be proved by oral evidence. কোনো ডকুমেন্ট অথবা ইলেকট্রনিক রেকর্ড, ডকুমেন্টের ডেফিনেশন আমরা এভিডেন্স একটা শুরুতে আমরা পেয়ে এসেছি, সেকশন 3-তে আছে। তাহলে সেই ডকুমেন্ট বা ইলেকট্রনিক রেকর্ডের কন্টেন্ট, তার ভেতরে কি লেখা আছে কন্টেন্টটা, সেইটা ছাড়া যে কোনো কিছু আমরা ওরাল এভিডেন্স দিয়ে প্রুফ করতে পারি। সেকশন 60 স্ক্রিনে আছে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। এইখানে ওরাল এভিডেন্সটা কী ধরনের হতে হবে সেইটা সম্পর্কে বলছে। কীরকম? ওরাল এভিডেন্স মাস্ট ইন অল কেসেস হোয়াট এভার বি ডাইরেক্ট, দ্যাট ইজ টু সে, অর্থাৎ ইফ ইট রেফার্স টু এ ফ্যাক্ট হুইচ কুড বি সিন, ইট মাস্ট বি দ্য এভিডেন্স অফ আ উইটনেস who says he saw it. অর্থাৎ যদি কোনো ঘটনা যেটা চোখে দেখা সম্ভব, সেটা যদি কেউ দেখে থাকে তাহলে সে সেটা বলতে পারে যে আমি দেখেছি। ইফ ইট রেফার্স টু এ ফ্যাক্ট হুইচ কুড বি হার্ড, ইট মাস্ট বি দ্য এভিডেন্স অফ এ উইটনেস হু সেজ হি হার্ড ইট। যে শুনেছে সেই এসে বলতে পারে। ইফ ইট রেফার্স টু আ ফ্যাক্ট হুইচ কুড বি পারসিভড by any other sense or in other manner, it must be the evidence of a witness who says he perceived it by that sense or in that manner. অথবা এটা অন্য কোনোভাবে যদি এই এভিডেন্সটা জানা বা শোনা সম্ভব হয়, তাহলে যে সেই অন্য পদ্ধতিতে অন্যভাবে সেটা যে জেনেছে সেই একমাত্র কোর্টে এসে বলতে পারে। আর নাম্বার 4, if it refers to an opinion or to the grounds on which that opinion is held, it must be the evidence of the person who holds that opinion on those grounds.
তাহলে 4 নম্বর হচ্ছে যদি এটা কোনো ওপিনিয়ন হয়, সে কোনো একটা এক্সপার্ট ওপিনিয়ন, কোনো ডাক্তারের ওপিনিয়ন, তাহলে সেই ডাক্তারকে নিজেকে এসে বলতে হবে যে কোন গ্রাউন্ডের ওপরে সে এই ওপিনিয়নটা ফর্ম করেছে এবং কী ওপিনিয়ন ফর্ম করেছে। Provided that the opinions of experts expressed in any treatise commonly offered for sale and the grounds on which such opinions are held may be proved by the production of such treatise if the author is dead, author যদি মারা গিয়ে থাকে, or cannot be found অথবা পাওয়া যাচ্ছে না, or has become incapable of giving এভিডেন্স, ইনকেপেবল ডিউ টু এনি রিজন, সেটা অসুস্থতা হতে পারে, তার এক্সট্রিম এজ হতে পারে, অনেক কিছু হতে পারে, অর ক্যানট বি কল্ড অ্যাজ আ উইটনেস উইদাউট অ্যান অ্যামাউন্ট অফ ডিলে, অথবা যাকে উইটনেস হিসেবে কোর্টে ডাকতে হলে অনেকটা সময় নষ্ট হবে, অনেকটা সময় নষ্ট করা ছাড়া তাকে কোর্টে ডাকা সম্ভব নয়, তাকে সাক্ষী হিসেবে উইটনেস হিসেবে ডাকা সম্ভব নয়, অর এক্সপেন্স অথবা বিরাট খরচ সাপেক্ষ ব্যাপার, হুইচ দ্য কোর্ট রিগার্স অ্যাজ আনরিজনেবল। শুধু ডিলে অথবা এক্সপেন্সিভ হলেই হবে না, এখানে কোর্টকে মনে করতে হবে, কোর্টকে এখানে একটা অবজারভেশনে আসতে হবে যে এই ডিলে অথবা এই এক্সপেন্সটা আনরিজনেবল। Provided also that if oral evidence refers to the existence or condition of any material thing other than a document, the court may, if it thinks fit, require the production of such material thing for its inspection. কোনো জিনিস সম্পর্কে যদি কোনো কথা বলা হয়, এক্সিস্টেন্স অর কন্ডিশন অফ এনি মেটেরিয়াল, কোনো জিনিসের অস্তিত্ব বা তার কি অবস্থা, সেই সম্বন্ধে যদি কোনো কথা বলা হয় আদার দ্যান ডকুমেন্ট, ডকুমেন্ট ছাড়া, ডকুমেন্টের ডেফিনেশনে যে যে জিনিসগুলো আছে সেগুলো ছাড়া অন্য কোনো বিষয়ে তার অস্তিত্ব বা তার কি অবস্থা, প্রেজেন্ট কন্ডিশন, সেই সম্বন্ধে যদি কোনো কথা বলা হয়, কোর্ট সেই জিনিসটা কোর্টে প্রডিউস করতে বলতে পারে, যাতে করে কোর্ট নিজে, জাজ নিজে সেটা ইন্সপেক্ট করতে পারে, দেখতে পারে। তাহলে এখানে প্রোভাইডেড যে দুটো পার্ট আছে সেই দুটো পার্ট ছেড়ে দিয়ে বাকিটা যেটা বলছে সেখান থেকে একটা কথাই উঠে আসছে, ওরাল এভিডেন্স কে দিতে পারে? আইদার যে চোখে দেখেছে, যে জিনিসটা দেখা যায় চোখে দেখেছে, অথবা যে জিনিসটা কানে শোনা যায় যে নিজে শুনেছে, অথবা যে জিনিসটা অন্য কোনোভাবে ধারণা করা যায়, তাহলে যে ধারণা করেছে, অথবা কোনো এক্সপার্ট এভিডেন্স, এই এক্সপার্টের স্টেটমেন্ট, তাহলে যে সেই এক্সপার্ট ওপিনিয়ন ফর্ম করেছে বেসড অন সাম গ্রাউন্ডস, তাহলে তারাই দিতে পারে। অর্থাৎ এখানে হিয়ারসে এভিডেন্স এই জায়গাটাকে আমাদের এভিডেন্স থেকে বাদ দেওয়া হলো। হিয়ারসে এভিডেন্স কি? দুটো কথা হিয়ারসে এভিডেন্স সম্পর্কে এখানে বলতে হয়, সুবিধা হবে। তাহলে আমি কারুর কাছ থেকে যদি কোনো কথা শুনে আসি, শুনে এসে আমি যদি সেইটা কোর্টে গিয়ে সাক্ষী দিতে চাই, আমি রামের কাছ থেকে শুনেছি যে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে খুন করেছে, এটা আমি শুনেছি, এটা হিয়ারসে এভিডেন্স, এটা অ্যালাউ হবে না। বা রাম দেখেছে খুন হতে, সেটা রাম এসে বলবে, সেটা আমি বলতে পারি না। অথবা কোনো ডাক্তার বা কোনো ফরেন্সিক এক্সপার্ট কোনো একটা ওপিনিয়ন ফর্ম করেছে বেসড অন সাম গ্রাউন্ডস, তাহলে যে ওপিনিয়নটা ফর্ম করেছে সে এসে বলবে, সেই ওপিনিয়নটা পড়ে আমি বলতে পারি না। এবারে আসছি 61, খুব ছোট্ট, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। এর আগে কন্টেন্টস অফ ডকুমেন্টস এর প্রুফটা কিন্তু বাদ দিয়ে রেখেছিল। এবারে আসছে প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। ডকুমেন্টের কন্টেন্ট কীভাবে প্রুভ হবে? দ্য কন্টেন্ট অফ ডকুমেন্টস মে বি প্রুভড আইদার প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স। তাহলে একটা ডকুমেন্টের কন্টেন্ট প্রাইমারি এভিডেন্স দিয়ে প্রুফ করা যেতে পারে, অথবা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে সেটা প্রুফ করা যেতে পারে।
তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রাইমারি এভিডেন্স কি আর সেকেন্ডারি এভিডেন্স কি। আমি চলে আসছি সেকশন 62-তে। প্রাইমারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স মিনস দ্য ডকুমেন্ট ইটসেলফ প্রডিউসড ফর দি ইন্সপেকশন অফ দি কোর্ট। একটা চিঠি যদি আমি প্রমাণ করতে চাই, একটা দলিল যদি আমি প্রমাণ করতে চাই, একটা উইল যদি আমি প্রমাণ করতে চাই, কোনো একটা ডকুমেন্ট যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে সেই ডকুমেন্টটা প্রাইমারি এভিডেন্স মিনস দ্য ডকুমেন্ট ইটসেলফ, সেই ডকুমেন্টটা কোর্টে প্রডিউস করতে হবে ফর দি ইন্সপেকশন অফ দি কোর্ট। জাজ নিজে সেটা ইন্সপেক্ট করবে, দেখবে, পড়বে, তবে সেইটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। এখানে এক্সপ্লানেশন 1, where a document is executed in several parts, each part is primary evidence of the document. একটা ডকুমেন্ট যদি, অরিজিনাল ডকুমেন্ট যদি সেভারাল পার্টস হয়ে থাকে, তাহলে ইচ পার্ট, প্রত্যেকটা পার্ট প্রাইমারি এভিডেন্স অফ দি ডকুমেন্ট হিসেবে কাউন্ট হবে। খুব সাদামাটা একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি একটা বই পাবলিশ করলাম, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সেই বইটার 3টে ভলিউম। তাহলে এই 3টে ভলিউম নিয়ে একটা বই তৈরি আমি করলাম, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেটা ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3। তাহলে এই প্রত্যেকটা ভলিউম 1 একটা এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স, ভলিউম 2 প্রাইমারি এভিডেন্স, ভলিউম 3 প্রাইমারি এভিডেন্স। এবারে তার একটা অন্য চরিত্র আছে, where a document is executed in counterpart, each counterpart being executed by one or some of the parties only. Each counterpart is primary evidence as against the parties executing it. যখন কোনো একটা ডকুমেন্ট কাউন্টার পার্টে তৈরি হবে, কাউন্টার পার্টে ডকুমেন্ট কী করে তৈরি হয় একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, সুবিধা হবে। ভাড়ার রসিদ, যখন বাড়ি ভাড়ার কোনো রসিদ কাটা হয়, বাড়ি ভাড়ার রসিদের 2টো পার্ট, একটা পার্ট চলে যায় যে ভাড়াটে টেনেন্ট যে টাকা দিল তার কাছে, আর একটা পার্ট থেকে যায় যে বাড়িওয়ালা বিল কাটছে তার কাছে। বাড়িওয়ালার যে পার্টটা কাউন্টার পার্ট, তার পেছনে ভাড়াটের সই থাকে, যে সইটা প্রমাণ করছে যে সে অরিজিনাল বিলের যে রসিদ যেটা, সেটা সে পেয়েছে। তাহলে এই যে একটা ভাড়ার বিল, এই বিলটা তৈরি হলো কাউন্টার পার্টে। একটা পার্ট চলে গেল যে টেনেন্ট ভাড়াটে তার কাছে, একটা পার্ট চলে এলো থেকে গেল যে বাড়িওয়ালা তার কাছে। জিনিসটা কে তৈরি করলো? যে বাড়িওয়ালা, সে তৈরি করলো। বাড়িওয়ালার যে পার্টটা, তার পেছনে ভাড়াটের সই আছে। এবারে আমি সেকশনটার সঙ্গে মেলাই, where a document is executed in counterpart, each counterpart, বাড়িওয়ালার অংশে যেটা থাকলো সেটা একটা কাউন্টার পার্ট, ভাড়াটের কাছে যেটা থাকলো সেটা একটা কাউন্টার পার্ট। ইচ কাউন্টার পার্ট বিং এক্সিকিউটেড বাই ওয়ান অর সাম অফ দি পার্টিজ অনলি। তাহলে এই যে 2টো কাউন্টার পার্ট মিলিয়ে যে একটা ডকুমেন্টটা পুরোটাই বাড়িওয়ালার লেখা, শুধু বাড়িওয়ালার কাছে যে কাউন্টার পার্টটা থাকলো তার পেছনে ভাড়াটের সই আছে। এক্সিকিউটেড বাই ওয়ান অর সাম অফ দি পার্টিজ অনলি, ইচ counterpart is primary evidence as against the parties executing it. তাহলে যে পার্টি সেটা লিখছে তার এগেনস্টে সেটা প্রাইমারি এভিডেন্স হবে। অর্থাৎ ভাড়াটে যদি এসে ভাড়ার বিলটা দেখিয়ে বলে যে আমি জুন মাসের ভাড়া বাড়িওয়ালাকে দিয়েছি ইন রেসপেক্ট অফ সাচ অ্যান্ড সাচ প্রপার্টি, আই শুড বি ট্রিটেড অ্যাজ আ টেনেন্ট ফর দ্য মান্থ অফ জুন ইন রেসপেক্ট অফ সাচ অ্যান্ড সাচ প্রপার্টি, তাহলে সেটা বাড়িওয়ালার এগেনস্টে প্রাইমারি এভিডেন্স হিসেবে ট্রিটেড হবে। অথবা ভাড়াটে যদি ডিনাই করে যে আমি এখানে এই প্রপার্টিতে জুন মাসে ভাড়াটে নই, তখন বাড়িওয়ালা তার কাউন্টার পার্টটা দেখাতে পারে যে কাউন্টার পার্টের পেছনে বা টেনেন্টের সই আছে। অর্থাৎ সে বাড়িওয়ালাকে ভাড়ার টাকাটা দিয়ে ভাড়ার যে রসিদটা সে নিয়েছে। অতএব এই কাউন্টার পার্টটা ইনক্লুডিং ভাড়ার রসিদের বাড়িওয়ালার কাছে যে অংশটা থাকলো তার পেছনের যে সিগনেচারটা, সেইটা শুদ্ধ প্রাইমারি এভিডেন্স হবে এগেনস্ট দি টেনেন্ট। আশা করি আমি এটা এক্সপ্লেন করতে পেরেছি। এক্সপ্লেনেশন 2, where a number of documents are
all made by one uniform process, as in the case of printing, lithography or photography. Each is primary evidence of all contents of the rest, but where they are all copies of the common original, they are not primary evidence of the contents of the original. Very interesting point এটা। অর্থাৎ আমি কম্পিউটারে একটা চিঠি টাইপ করলাম, ওয়ার্ডে টাইপ করে আমি একবারই কন্ট্রোল পি মেরে 10টা কপি বার করলাম, 10টা কপিতেই আমি পরপর সই করলাম। তাহলে এই যে 10টা কপি বেরোলো, এই 10টা কপি all made by one uniform process, একটাই প্রসেসে এই 10টা কপি তৈরি করা হয়েছে। প্রসেসটা কি? আমি প্রথমে আমার ল্যাপটপ খুলে আমি ওয়ার্ডে চিঠিটা আমি টাইপ করেছি, টাইপ করার পরে আমি প্রিন্টারে এটাকে দিয়েছি, কানেক্ট করেছি, একসঙ্গে 10টা কপি আমি প্রিন্ট করে বার করে নিয়েছি, সই করেছি। ইউনিফর্ম প্রসেসে এটা হয়েছে, তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইচ ইজ প্রাইমারি এভিডেন্স অফ দি কন্টেন্টস অফ দি রেস্ট। তাহলে এই 10টা যে প্রিন্ট আউট আমি বার করলাম, এর মধ্যে যে কোনো একটা প্রাইমারি এভিডেন্স হবে ইন রেসপেক্ট অফ দি কন্টেন্টস অফ দি রেস্ট। অন্যগুলোর রেসপেক্টও যে কোনো একটা আমি যদি কোর্টে প্রডিউস করি, তাহলে সেইটার কন্টেন্ট বাকি 9টার কন্টেন্টের এগেনস্টে প্রাইমারি এভিডেন্স হবে। ঠিক সিমিলার জিনিস ছিল আগে, যখন আমরা যখন প্রথম প্র্যাকটিসে আসি, আমাদের প্র্যাকটিস জীবনের প্রথমে কম্পিউটার টাইপের এত প্রচলন ছিল না। আমাদের তখন আমরা দেখেছি কোর্টের ভেতরে, কোর্টের বাইরে প্রচুর টাইপিস্ট থাকতো ম্যানুয়াল টাইপ নিয়ে। তাদের কোনো একটা চিঠি ছাপতে দিলে বা কোনো কিছু করতে দিলে কার্বন পেপার লাগিয়ে তারা ডুপ্লিকেট কপি তৈরি করতো। তাহলে এই যে কার্বন কপি যেটা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু ইউনিফর্ম প্রসেসে তৈরি হচ্ছে। একটা লেটার যে মুহূর্তে প্রেস হচ্ছে, সেটা অরিজিনাল চিঠিতে যেমন সেই লেটারটা প্রিন্ট হলো, সিমিলারলি পেছনে কার্বন দিয়ে যতগুলো কাগজ লাগানো আছে, সবকটাতেই কিন্তু সেই লেটারটা প্রিন্ট হয়ে গেল। তাহলে এটাও ইউনিফর্ম প্রসেসে হচ্ছে। এটা আগে এইভাবে হতো, এখনও অনেক ক্ষেত্রেই এইভাবে টাইপ হয়, এখন ম্যাক্সিমামটাই কম্পিউটারে হয়। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে। আমরা অনেক ক্ষেত্রে করি যে চিঠির একটা কপি কম্পিউটার প্রিন্ট থেকে করলাম, বার করে নিয়ে সেই কপি থেকে আরও 10টা কপি জেরক্স করলাম। তার কারণ কম্পিউটার প্রিন্ট করতে খরচা বেশি, আমরা একটা কপি কম্পিউটার থেকে বার করছি, বার করে বাকি 9টা কপি জেরক্স করছি। তাহলে কিন্তু ওই 9টা কপি সেম ইউনিফর্ম প্রসেসে তৈরি হচ্ছে না। তাহলে ওই 9টা কপিকে ফার্স্ট ডকুমেন্টের প্রাইমারি এভিডেন্স হিসেবে ধরা যাবে না, কারণ প্রথম কপিটা যেভাবে তৈরি হয়েছে, বাকি 9টা কপি কিন্তু সেইভাবে তৈরি হয়নি, আলাদা প্রসেসে তৈরি হয়েছে। প্রথমটা আমার ল্যাপটপ থেকে ডাইরেক্ট প্রিন্টারে 10টা কপি প্রিন্ট হয়ে এসছে। দ্বিতীয় ক্ষেত্রে আমি প্রিন্ট করেছি একটা, সেটাকে বার করে নিয়েছি, মানে প্রসেস এন্ড। এবারে আমি নেক্সট প্রসেস করছি, আমি সেই প্রথম চিঠিটা যেটা আমি প্রিন্টার থেকে বার করলাম, সেটা আমি জেরক্সে দিচ্ছি, সেই জেরক্স থেকে আমি আরও 9টা কপি বার করছি। তাহলে দুটো আলাদা প্রসেস হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু বাকি 9টা ফার্স্টের এগেনস্টে প্রাইমারি এভিডেন্স হবে না। আশা করি প্রাইমারি এভিডেন্সটা আমি বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। লাস্ট আজকের আলোচনা যেখানে আমি শেষ করবো, সেটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি এভিডেন্স মিনস অ্যান্ড ইনক্লুডস 1. Certified copy given under the provisions hereinafter contained. সার্টিফাইড কপি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোর্টের অর্ডারের বা বিভিন্ন ডকুমেন্টের, দলিলের, পর্চার, বিভিন্ন সময় সার্টিফাইড কপি আমরা নিয়ে থাকি। তাহলে সার্টিফাইড কপি is given under the provisions hereinafter
কন্টেন্ট, সার্টিফাইড কপি কীভাবে দেওয়া হবে, কী বৃত্তান্ত, সেটা এখানে বলা আছে। সেইভাবে যে সার্টিফাইড কপিটা পাওয়া যাচ্ছে সেটা সেকেন্ডারি এভিডেন্স। কপিজ মেড ফ্রম দি অরিজিনাল বাই মেকানিক্যাল প্রসেসেস হুইচ ইন দেমসেলভস ইনশিওর দ্য অ্যাকিউরেসি অফ দি কপি অ্যান্ড কপিজ কম্পেয়ার্ড উইথ সাচ কপিজ। তাহলে প্রথমে আমি যে কথাটা বললাম যে আমি কম্পিউটার থেকে একটা কপি বার করলাম, বার করে সেই কপিটা জেরক্স মেশিনে দিলাম, আরও 9টা কপি আমি বার করলাম। তাহলে ওই 9টা কপি হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তার কারণ হচ্ছে ওটা প্রাইমারি এভিডেন্স হবে না, কারণ ডিফারেন্ট মেকানিক্যাল প্রসেস হচ্ছে, ইউনিফর্ম নয়। আর এটা সেকেন্ডারি হিসেবে কেন হবে? প্রিন্ট থেকে প্রিন্টেড কপি জেরক্সে দিলে যেটা বেরোবে সেটা অ্যাকিউরেট হবে। সেটা যদি অরিজিনালের সঙ্গে কম্পেয়ার করা হয়ে থাকে তাহলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ট্রিটেড হবে। কপিজ মেড ফ্রম অর কম্পেয়ার্ড উইথ দি অরিজিনাল। আমরা কোর্টে অনেক সময়, আপনারা সবাই দেখেছেন, আমরা নোটারির কাছে বিভিন্ন ডকুমেন্ট অ্যাটেস্ট করতে দিই এবং সেই অ্যাটেস্টেশনে আমাদের সেখানে লয়ারকে লিখতে হয় কম্পেয়ার্ড বাই মি অ্যান্ড ফাউন্ড টু বি ট্রু বলে লয়ারকে সই করতে হয়। তার মানে লয়ার অরিজিনালটার সঙ্গে এইটাকে কম্পেয়ার করেছে এবং কম্পেয়ার করে সে বলছে যে এটা জেনুইন, মানে এর কন্টেন্টস ঠিক আছে, অরিজিনালের সঙ্গে কন্টেন্টস মিলছে। 4, কাউন্টার পার্টস অফ ডকুমেন্টস অ্যাজ এগেনস্ট দি পার্টিস হু ডিড নট এক্সিকিউট দেম। কাউন্টার পার্ট অফ ডকুমেন্টস অ্যাজ এগেনস্ট দি পার্টিস, যে এটাকে এক্সিকিউট করেনি, কোনো একটা ডকুমেন্ট কাউন্টার পার্ট, সেটা আমি যদি এক্সিকিউট না করে থাকি তখন সেটা আমার ক্ষেত্রে আমি যদি সেটা প্রডিউস করি তাহলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হবে। ওরাল অ্যাকাউন্টস অফ দি কন্টেন্টস অফ এ ডকুমেন্ট গিভেন বাই সাম পার্সন হু হ্যাজ হিমসেলফ সিন ইট। একটা অন্য কোনো চিঠি বা অন্য কোনো ডকুমেন্ট যেটা আমি পড়েছি, এবারে আমি সেটা সেখান থেকে কি পড়ে এসেছি তার ওরাল অ্যাকাউন্ট আমি যদি কোর্টে ডিপোজিশন দিই তাহলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হবে। এখানে ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর। এ ফটোগ্রাফ অফ অ্যান অরিজিনাল ইজ secondary evidence of its contents, though the two have not been compared, if it is proved that the thing photographed was the original. তাহলে a photograph of an original is secondary evidence of its contents. একটা ডকুমেন্ট আমার কাছে আছে, তার ছবি তুললাম, তাহলে সেই ছবিটা of an original is secondary evidence of its contents, though the two have not been compared, if it is proved that the thing photographed was the original. যেটা থেকে আমি ছবিটা তুলেছি সেইটাকে আমি যদি অরিজিনাল বলে প্রুফ করতে পারি তাহলে তার থেকে যে ফটোগ্রাফটা আমি নিয়েছি সেইটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে এখানে ট্রিটেড হবে। এ কপি কম্পেয়ার্ড উইথ এ কপি অফ এ লেটার মেড বাই এ কপিং মেশিন, জেরক্স মেশিন, is secondary evidence of the contents of the letter if it is shown that the copy made by the copying machine was made from the original. ওই আগে যে কথা বললাম, আমার কম্পিউটার থেকে আমার প্রিন্টার থেকে যেটা আমি বার করেছি সেইটা থেকে যদি জেরক্স হয়ে থাকে তাহলে সেই জেরক্সটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে প্রুভ হবে, যদি এটা প্রমাণ করা যায় যে জেরক্সটা আমার ওই অরিজিনাল থেকেই হয়েছে, অর্থাৎ কম্পিউটার থেকে আমি যে প্রথম কপিটা বার করেছি সেখান থেকেই জেরক্সটা হয়েছে। C, a copy transcribed from a copy but afterwards compared with the original is secondary evidence, but the copy not so compared is not secondary evidence of the original, although the copy from which it was transcribed was compared with the original. এটাও আগে আমি বলেছি, ডিতে আসছি। Neither an oral account of a copy compared with the original nor an oral account of a photograph or machine copy of the original is secondary evidence of the original. এটা important. Neither an oral account of a copy compared with the original nor an oral account of a photograph or machine copy of the original is secondary evidence of the original. মানে আমি যে প্রথম
কম্পিউটার প্রিন্ট থেকে যে 9টা কপি জেরক্স করেছি তার কন্টেন্টসটা যদি কেউ পড়ে আসে, তার ওরাল অ্যাকাউন্ট, তার সেই কপির থেকে যে ওরাল স্টেটমেন্টটা, কপিটা পড়ার পরে যে ওরাল স্টেটমেন্টটা হচ্ছে, neither an oral account of a copy compared with the original nor an oral account of a photograph or machine copy of the original is secondary evidence of the original. কপি পড়ে তার কন্টেন্টসের আমি যদি ওরাল ডিপোজিশন দিই তাহলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কাউন্ট হবে না। আজকে এই অবধি। এর পরের এপিসোড আমি সেকশন 64 থেকে আরম্ভ করব। নমস্কার, ভালো থাকবেন।